আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজ আমরা ভয়েস চেঞ্জের উপর ক্লাস করব। আজ আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রথম পার্ট অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করব। আর এখানে আমরা ক্লাস 6 থেকে শুরু করে বিসিএস পর্যন্ত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যত কিছু আছে ইনশাল্লাহ পর্যায়ক্রমে দেখব। আর আশা করি ক্লাসটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। আচ্ছা, ভয়েস চেঞ্জ অ্যাসার্টিভ সেন্টেন্স পার্ট 1 ক্লাস 6 টু বিসিএস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আলোচ্য বিষয়সমূহ নিয়ে একটু আলোচনা করে নিই। বর্তমানের কোনো কাজ, অভ্যাসগত কোনো বিষয়, ঐতিহাসিক সত্য, চিরন্তন বা স্বভাব সত্য কোনো বিষয়, কোনো পেশায় বর্তমান থাকা, কোনো কিছুর মালিকানা বর্তমানে রয়েছে এরূপ বোঝায়, তাহলে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। অ্যাক্টিভ স্ট্রাকচারটা কেমন হয়? ইংরেজি গঠন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তারপর এখানে একটা সেন্টেন্স করে দেওয়া আছে, রনি ডাজ দ্য ওয়ার্ক। আর বাংলা গঠনটা হয় সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট, তারপর অবজেক্ট, তারপরে ভার্ব। প্রথমে আসবে রনি, তারপর অবজেক্ট কাজটি এবং তারপরে ভার্ব। এভাবে আমরা বাংলা সেন্টেন্সকে ইংরেজিতে রূপান্তর করে নিতে পারি। আচ্ছা, যাই হোক, প্যাসিভ স্ট্রাকচার। প্রথমে অবজেক্ট পরিবর্তিত হয়ে সাবজেক্ট হবে। এখানে অবজেক্ট আছে দ্য ওয়ার্ক, এম ইজ আর বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, বাই বসবে, সাবজেক্ট পরিবর্তিত হয়ে অবজেক্ট হবে। আচ্ছা, এখানে একটু আমরা দেখি তাহলে কিভাবে এটা হচ্ছে। এখানে দেখেন, আমরা বলছি অবজেক্ট পরিবর্তিত হয়ে সাবজেক্ট হবে। এখানে অবজেক্ট আছে হচ্ছে দ্য ওয়ার্ক, এখানে অবজেক্ট দ্য ওয়ার্ক, সেটা নিলাম দ্য ওয়ার্ক। ওকে, তারপর আছে এম ইজ আর, এখানে আমরা কোনটা নিব? দ্য ওয়ার্ক বলতে একটি কাজকেই বোঝাচ্ছে, তাহলে অবশ্যই আমরা ইজ নিব। ওকে, তাহলে দ্য ওয়ার্ক ইজ, তারপর বলা আছে ভিপিপি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা জানি ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, তারপরে দিলাম ডান। বাই, তারপরে বাই, তারপরে সাবজেক্ট পরিবর্তিত হয়ে অবজেক্ট হবে। অর্থাৎ কোনো নাম যদি কখনো থাকে, কোনো সেন্টেন্সে কারো নাম কখনো সাবজেক্ট থাকলে সেটা পরিবর্তনের সময় সেই নামটাই থাকবে, এখানে কোনো চেঞ্জ আসবে না। তাহলে পুরো ওয়ার্ডটা দ্বারা, পুরো সেন্টেন্সটা দাঁড়াচ্ছে দ্য ওয়ার্ক ইজ ডান বাই রনি। ওকে, তা আশা করি কিছুটা হলো বোঝা গেছে। ওকে, এখন আমরা পরবর্তী স্টেপে যাই। আচ্ছা, এখন আমরা দেখি প্রেজেন্ট টেন্সের মার্কারগুলো কি কি আছে, অর্থাৎ আমরা কি দেখে বুঝবো যে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার আগে একটা মূল বিষয়, অনেকেরই কোন সাবজেক্টের পরে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, কোথায় ইজ বসে, এই নিয়ে একটা বিশাল সমস্যা হয় আমাদের, বিশেষ করে যারা 6, 7, 8, 9 এই লেভেলের স্টুডেন্টদের। তারপরও দেখি এটা মনে রেখে যায় কিনা। মনে রাখার জন্য, তুমি, ইউ আর আমি, আই বাদে পৃথিবীর সকল একবাচক কর্তা ও ক্রিয়া ইজ শেষ। এর মানেটা কি? মানে হচ্ছে তুমি একজন আর আমি একজন বাদে, এখানে এই দুইজন বাদে পৃথিবীর যত প্রকার একবাচক কর্তা থাকবে তারপরে ইজ বসবে, যতবাচক ক্রিয়া থাকবে, যতগুলো ক্রিয়া হবে সবগুলোর পরে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। ওকে, যদি আমরা এটা মনে রাখতে পারি, মনে হয় না আর এটা নিয়ে কোনো সমস্যা হবে। আচ্ছা, তারপরে তারপর আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে প্রেজেন্ট ইনডিফিনিটে এখানে ভার্বের সাথে এস বাই এস যোগ হয় অথবা ভার্বের মূল ফর্ম বসে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি বুঝতে হলে আমার সাবজেক্টের পরে কি আছে সেটা দেখবো। ভার্বের সাথে এস বাই এস যোগ থাকবে অথবা ভার্বের বেস ফর্ম বলবে বা মূল ফর্ম বলবে। আমি, আই, তুমি, ইউ বাদে সকল একবচনের পর ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, এটা এইমাত্র বলা হয়েছে। আর এরপরে এম হয় ইউ এবং সকল বহুবচনের পর আর বসে। আমি, আই ও তুমি, ইউ বাদে সকল একবচনের পর ইজ বসে। আর সেন্টেন্সের মধ্যে কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো দেখলে আমরা সহজেই বুঝে নিব যে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেগুলো কি কি? অলওয়েজ সবসময়, ডেইলি দৈনিক, এভরিডে প্রতিদিন, জেনারেলি সাধারণত, নর্মালি স্বাভাবিক, অফেন প্রায়ই, অকেশনালি কদাচিৎ বা মাঝে মধ্যে, রেগুলারলি নিয়মিত, সামটাইমস মাঝে মধ্যে, ইউজুয়ালি সাধারণত। এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়।
বিশেষ দ্রষ্টব্য নিকট ভবিষ্যতের কোনো কাজ বোঝাতেও এই টেন্স ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা একটু উদাহরণ দেখে আসি। বর্তমানের কোনো কাজ, যেমন আমি ক্রিকেট খেলি, আই প্লে ক্রিকেট। তুমি ক্রিকেট খেলো, ইউ প্লে ক্রিকেট। সে ক্রিকেট খেলে, হি প্লেস ক্রিকেট। এখানে একটু ব্যাপার আছে, সেটা হলো কি দেখেন, এইখানে আয়ের পরে ভার্বের মূল ফর্ম প্লে, ইউ পরে ভার্বের মূল ফর্ম প্লে, আর হি এর পরে মূল ফর্ম আছে বাট আছে প্লেস, এসটা যোগ আছে। এটা কি জন্য হয়েছে? এখানেও একজন, এখানেও একজন এবং এখানেও একই জন। তাহলে এইখানে একটু খেয়াল করেন সবাই। তুমি আর আমি বাদে পৃথিবীর সকল একবাচক কর্তা ও ক্রিয়া পর ইজ ও শেষ, মানে সকল একবাচক। তাহলে হি এখানেও আসতেছে আমাদের একজন সাবজেক্ট, একজন কি বোঝাচ্ছে, আর সেইখানে ভার্বের শেষে এলস যোগ হচ্ছে। তার মানে এইখানে যে কথাটা বলা হয়েছে কর্তার পরে ভার্বের সাথে এই এস বাই এস যোগ হবে, এই যে সেটা। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, ওকে, তারপরে দেখি অভ্যাসগত কোনো বিষয়। সে প্রায়ই আমার কাছে আসে, হি অফেন কামস টু মি। ঐতিহাসিক সত্য, বাবর পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে। বাবর ডিফিটস ইব্রাহিম লোদি অ্যাট পানিপথ। চিরন্তন বা স্বভাব সত্য কোনো বিষয়। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। কোনো পেশায় বর্তমান থাকা, সে একজন শিক্ষক, হি ইজ এ টিচার। কোনো কিছুর মালিকানা বর্তমানে রয়েছে, এর বোঝালে, যেমন আমার একটি ল্যাপটপ আছে, আই হ্যাভ এ ল্যাপটপ। আমার একটি কম্পিউটার আছে, আই হ্যাভ এ কম্পিউটার। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার আমরা ভয়েস চেঞ্জের দিকে আগাবো। এখানে আমাদের প্রথমে একটা সেন্টেন্স আছে, সেটা হচ্ছে থাউজেন্ডস অফ পিপল ভিজিট কক্সেস বাজার এভরি ইয়ার। এর বাংলা অর্থ দাঁড়ায় প্রতি বছর হাজার হাজার লোক কক্সবাজার ভ্রমণ করেন। এখন এটি কোন টেন্স, এটা আমি কিভাবে বুঝবো? তো এটা বোঝার সবচেয়ে সহজ সিস্টেম হচ্ছে ভার্বের পরে কি আছে আপনি এটা দেখবেন। দেখেন, সরি, সাবজেক্টের পরে কি আছে এটা দেখবেন। এখানে দেখেন সাবজেক্ট আছে থাউজেন্ডস অফ পিপল, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এটা যদি আমরা একটা সাবজেক্ট ধরি, আর এটা হচ্ছে ভার্ব, দেখেন ভিজিট, এটা আমাদের হচ্ছে ভার্ব। ওকে, তাহলে এটা যদি ভার্ব হয়, এই ভার্বের সাথে দেখেন কোনো কিছু নেই, এস বাই এস যোগ হয়নি, পাস্ট ফর্ম না, পাস্ট পার্টিসিপল ফর্ম না। তো এরকম যদি কখনো থাকে সাবজেক্টের পর ভার্বের মূল ফর্ম থাকে, তাহলে সেইটাই আমরা বুঝবো এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তাহলে স্বাভাবিকভাবে আমাদের এর অ্যান্সার হচ্ছে এটা হচ্ছে একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তারপরে এটা অ্যান্সার আমরা পেলাম। কিভাবে বুঝবো এটি প্রেজেন্ট সিম্পল টেন্স? এটা অ্যান্সারও দেওয়া হয়ে গেছে অলরেডি। যে সেন্টেন্সে ভার্বের প্রথম রূপ বা বেস ফর্ম দেওয়া থাকে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আচ্ছা, তারপরে এখানে কোনটি কি? এখানে যে পুরো সেন্টেন্সটা আছে আমাদের ডিভাইডেড করতে হবে, কোনটি সাবজেক্ট, কোনটি ভার্ব, কোনটি অবজেক্ট, এভাবে ডিভাইডেড করে নিয়ে তারপর আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। আর এর জন্য আমাদেরকে জানতে হবে কোনটা কি। আচ্ছা, থাউজেন্ডস অফ পিপল এটি সাবজেক্ট, ভিজিট এটি ভার্ব, কক্সবাজার এটা অবজেক্ট, এভরি ইয়ার এটি এক্সটেনশন বা বাকি অংশ। অর্থাৎ এখানে সাবজেক্ট ভার্ব ও অবজেক্ট বাদে অন্য কিছু যদি থাকে সেটাই আমরা এক্সটেনশন বা বাকি অংশ হিসেবে ধরবো। আচ্ছা, প্রেজেন্ট সিম্পল টেন্স থাকলে ভয়েস করার এখন নিয়মটা কি? প্রথমে অবজেক্টটিকে সাবজেক্ট করব। এখানে অবজেক্ট দেখুন কি আছে, সহজে ধরে ফেলতেছি। অবজেক্ট আছে কক্সবাজার, এটা আছে আমাদের অবজেক্ট, তাহলে এটা অবশ্যই আমরা প্রথমে দিব। তারপরে কি আছে দেখেন, এম ইজ আর, এখানে যেহেতু একটি বিষয়কে বোঝাচ্ছে, একটি এলাকাকে বোঝাচ্ছে, তাহলে অবশ্যই আমরা এখানে ইজ দিব। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভিজিটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ভিজিটেড। তারপরে বাই দিব। সাবজেক্ট পরিবর্তিত হয়ে অবজেক্ট হবে। এখানে দেখেন সাবজেক্ট হচ্ছে থাউজেন্ডস অফ পিপল, মানে হাজার হাজার লোক। এটার কোনো অবজেক্টিভ ফর্ম নেই, এইটাই আমাদের অবজেক্ট হিসেবে চলে যাবে। তাহলে পুরো সেন্টেন্সটা কি দ্বারা একটু দেখে আসি। তাহলে পুরো সেন্টেন্সটা হবে কক্সেস বাজার ইজ ভিজিটেড বাই থাউজেন্ডস অফ পিপল এভরি ইয়ার। আশা করি বোঝা গেছে। আচ্ছা, তারপরে নেক্সট, আর এখানে ভার্বের বেস ফর্ম তো
দেয় আছে ভিজিট, ভিজিটের সমর্থক ট্রাভেল। আচ্ছা, তারপরে দেখুন পাস্ট পার্টিসিপল ফর্ম ভিজিটেড বা ট্রাভেলড, ভিজিটেড বা ট্রাভেলড এটা পাস্ট ফর্মও। আচ্ছা, তারপর নেক্সট আরেকটা ওয়ার্ড, একটা সেন্টেন্স আমরা দেখি। 2 নম্বর, ইট ইজ ভিজিটেড অল দ্য ইয়ার রাউন্ড। এটা অ্যাক্টিভে এটা আমাদের অ্যাক্টিভে রূপান্তর করতে হবে। আচ্ছা, এটি কোন টেন্স, এটা আমরা কিভাবে বুঝবো? দেখুন এইখানে বলা আছে ইট ইজ ভিজিটেড, ইট ইজ ভিজিটেড মানে এখানে একটা অক্সিলারি ভার্ব আছে, ইজ আছে। এই ইজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। তো এই ইজের পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে অবশ্যই সেটি প্যাসিভ সেন্টেন্স। অর্থাৎ কোনো বি ভার্বের পর যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্বের তৃতীয় রূপ থাকে তাহলে সেটা অবশ্যই হবে প্যাসিভ সেন্টেন্স। আর এখানে প্যাসিভ সেন্টেন্স দেয়া আছে, আমাদের এটা অ্যাক্টিভে করতে হবে। তাহলে কিভাবে করব আমরা? এটি কোন সেন্টেন্স, এটা প্যাসিভ, এটা তো বললামই। কারণ কোনো সেন্টেন্সে বি ভার্বের পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে সেটি প্যাসিভ সেন্টেন্স হয়, সেন্টেন্সে বাই থাকুক বা না থাকুক। এখানে কোনটি কি, এখানে কারা পরিদর্শন করে সেটি উল্লেখ নেই, তাহলে অবশ্যই ধরে নিতে হবে মানুষ পরিদর্শন করে। কোন এলাকা পরিদর্শন করার জন্য তো আর গরু ছাগল হাঁস মুরগি এরা যাবে না, মানুষই পরিদর্শন করে। ওকে, তাহলে আমরা এটা ধরে নেব। এখানে সাবজেক্ট আছে ইট, ভার্ব হচ্ছে ইজ ভিজিটেড, আর পিপুল এটি অবজেক্ট। এটা ধরতে হবে কারণ কোনো একটা এলাকা পরিদর্শনে মানুষই যায়, এটা ধরে নিতে হবে। আর অল দ্য ইয়ার রাউন্ড এটি এক্সটেনশন বা বাকি অংশ। ওকে, তাহলে এখন আমরা পুরো সেন্টেন্সটাকে যদি অ্যাক্টিভে রূপান্তর করতে যাই তাহলে আমরা কিভাবে করব? অবজেক্ট পরিবর্তিত হয়ে সাবজেক্ট হবে। তাহলে এখানে অবজেক্ট আছে পিপুল, এটা ধরা হয়েছে। ওকে, এখানে পিপুল উজ্জ্বল আছে, আমরা এটা ধরে নিব পিপুল। তাহলে একদম প্রথমে পিপুল যাবে, অ্যামিজার উঠে যাবে, ভার্বের মূল ফর্ম হচ্ছে ভিজিট, তাহলে পিপুল ভিজিট, বাই উঠে যাবে, সাবজেক্ট পরিবর্তিত হয়ে অবজেক্ট হবে। সাবজেক্ট এখানে আছে ইট, ইটের কোনো অবজেক্টিভ ফর্ম নেই, ইট সাবজেক্ট যা, অবজেক্টও ইটই হবে। ওকে, তারপরে এক্সটেনশন বা বাকি অংশ। তাহলে পুরো সেন্টেন্সটি কি দাঁড়াচ্ছে দেখে আসি। পিপুল ভিজিট ইট অল দ্য ইয়ার রাউন্ড। ক্লিয়ার? আচ্ছা, তারপরে এখন এখানে একটা প্রশ্ন আছে, বি ভার্ব জিনিসটা কি? আমাদের নতুন একটা বিষয় আসছে, বি ভার্ব কি এবং কোনগুলো। দেখুন, যে ভার্বের নিজস্ব কোনো পৃথক অর্থ থাকে না এবং বিভিন্ন প্রকার সেন্টেন্স অথবা টেন্স, ভয়েস বা মুডের রূপ গঠনের জন্য অন্য ভার্বকে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া বলে। আর এই অক্সিলারি ভার্ব এরই একটি অংশ হলো বি ভার্ব। যেমন একটা উদাহরণের মাধ্যমে এই জিনিসটা পরিষ্কার হতে পারে। যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আমি কিন্তু কখনোই বলবো না আমি হই একজন ছাত্র, কারণ হই এটা কখনোই বলা হয় না, বলা হয় আমি একজন ছাত্র। তাহলে দেখেন, যে ভার্বের নিজস্ব পৃথক অর্থ থাকে না, অর্থাৎ এম এর অর্থ হই, এটা আমরা কখনোই বলি না, তার মানে এটা বি ভার্ব। ক্লিয়ার? আচ্ছা, এখন বি ভার্ব কোনগুলো? বি ভার্ব মূলত এম ইজ আর ওয়াজ ওয়ার, এই পাঁচটি। হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ভার্ব ডু ডাজ ডিড, can, could, shall, should, will, would, may, might, need, dare to, used to, এগুলো অক্সিলারি ভার্ব। বাট বি ভার্ব হচ্ছে অনলি চারটা, am, is, are, was, were। আচ্ছা, তারপরে তৃতীয় সেন্টেন্স, ইন্ডাস্ট্রি ব্রিংস সাকসেস, এটা আমাদের প্যাসিভ করতে হবে। এখানে সাবজেক্ট আমরা কিভাবে বুঝবো? পরিশ্রমী সফলতা আনে। আচ্ছা, এখানে এটি কোন টেন্স? প্রেজেন্ট সিম্পল। কিভাবে বুঝবো? সাবজেক্টের পর ভার্বের সাথে এস বা ইএস যদি যোগ থাকে বা ভার্ব যদি মূল ফর্ম থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স। সেই হিসাবে ব্রিংস এর যোগ হয়েছে, অবশ্যই তাহলে এটি প্রেজেন্ট সিম্পল টেন্স। কিভাবে বুঝবো এটি প্রেজেন্ট সিম্পল টেন্স? এটা তো বললামই। আচ্ছা, এখানে কোনটি কি? ইন্ডাস্ট্রি এটি সাবজেক্ট, ব্রিং এটি ভার্ব, আর সাকসেস এটি অবজেক্ট। তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্স থাকলে ভয়েস করার সাধারণ নিয়ম যেটা, অবজেক্ট পরিবর্তিত হয়ে সাবজেক্ট হবে, অ্যামিজার হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, বাই বসবে এবং সাবজেক্ট পরিবর্তিত হয়ে অবজেক্ট হবে প্লাস এক্সটেনশন। তাহলে পুরো সেন্টেন্সটি কি দাঁড়াবে? পুরো সেন্টেন্সটি হবে সাকসেস ইজ ব্রট বাই ইন্ডাস্ট্রি। ক্লিয়ার? আচ্ছা, এখানে বেস ভার্ব হচ্ছে ব্রিং,
যার অর্থ হচ্ছে আনয়ন করা। আর পাস্ট ফর্ম হচ্ছে ব্রট, পাস্ট পার্টিসিপল ফর্মও ব্রট। সাকসেস, এটি গণনা করা যায় না। আচ্ছা, এখানে কেন ইজ হলো এটা একটা প্রশ্ন। সাকসেস যেটা গণনা করা যায় না, তার মানে এটি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পর সাধারণত সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়, তাই ইজ ব্যবহার করা হয়েছে। আরও কিছু আনকাউন্টেবল নাউন নিচে দেওয়া হলো। অ্যাবস্ট্রাক্ট নাউন কাইন্ডনেস, অনেস্টি, বিউটি ইত্যাদি, যেটা ছোঁয়া যায় না এবং অনুভব করতে হয়। আর ম্যাটেরিয়াল নাউন ওয়াটার, মিল, গোল্ড এটসেট্রা, যেটা পরিমাপ করা হয়। এগুলোর পরেও যদি আমরা কখনো বি ভার্ব ব্যবহার করি সেক্ষেত্রে ইজি ব্যবহার করতে হবে। আচ্ছা, ইট ইজ ইউজড ফর ৪ নম্বর সেন্টেন্স, ইট ইজ ইউজড ফর কনস্ট্রাকশন পারপোজ। অ্যাক্টিভ, এটি নির্মাণ কাজের জন্য ব্যবহৃত হয়। ব্যবহারটা কারা করে এটা কিন্তু উল্লেখ নেই এখানে, দেখেন বাই দিয়ে কোনো কিছু বলা নেই। তো আমরা অবশ্যই আমি যখন অ্যাক্টিভিটি টার্ন করাবো অবশ্যই আমার এখানে একটি সাবজেক্ট নিয়ে আসতে হবে। তো যেখানেই দেখবেন বাই দ্বারা কোনো কিছু বলা নাই, তার মানে সেখানে নিশ্চিত একটা সাবজেক্ট উজ্জ্বল রয়েছে এবং সেটা ধরে নিতে হয়। ওকে, এটি কোন সেন্টেন্স? প্যাসিভ। কারণ কোনো সেন্টেন্সে বি ভার্বের পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে সেটি প্যাসিভ সেন্টেন্স হয়। দেখেন এখানেও বি ভার্ব আছে ইজ, আর এরপর ঠিক ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তার মানে এই সেন্টেন্সটি যেটি দেওয়া আছে এটা সম্পূর্ণ একটি প্যাসিভ সেন্টেন্স। এখানে কোনটি কি? এখানে কারা নির্মাণ কাজের জন্য লোহা ব্যবহার করে সেটি উল্লেখ নেই এখানে। তাহলে অবশ্যই আমরা ধরে নিব যে এখানে নিশ্চয়ই মানুষ অথবা আমরা এটা ব্যবহার করি। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ইট, ইজ ইউজড হচ্ছে ভার্ব, উই এটি অবজেক্ট আমরা ধরে নিব, বা এখানে পিপুলও আমরা ধরতে পারি। আচ্ছা, ফর কনস্ট্রাকশন পারপোজ এটি এক্সটেনশন। ওকে, তাহলে পুরো সেন্টেন্স প্যাসিভ ভয়েস থাকলে অ্যাক্টিভ করার নিয়মটা কি? অবজেক্ট পরিবর্তিত হয়ে সাবজেক্ট হবে। তাহলে অবজেক্ট আমরা এখানে ধরে নিচ্ছি উই, তাহলে প্রথমে আমরা উই দিব। অ্যাম, ইজ, আর, উই পরে সবসময় আরই বসে। ভার্বের মূল ফর্ম ইউজ, বাই বাদ যাবে, সাবজেক্ট পরিবর্তিত হয়ে অবজেক্ট হবে। তাহলে এখানে ইটের অবজেক্টিভ ফর্ম ইটি হয়। আর এক্সটেনশন হচ্ছে ফর কনস্ট্রাকশন পারপোজ। তো পুরো সেন্টেন্সটি হবে উই ইউজ ইট ফর কনস্ট্রাকশন পারপোজ। ৫ নম্বর, হি প্রেজ হিজ প্রেয়ার এভরিডে। এটা আমাদের প্যাসিভ করতে হবে, তিনি প্রতিদিন তার প্রার্থনা করেন। হিজ প্রেয়ার ইজ প্রেয়ার্ড এভরিডে বাই হিম। এখানে হিজ প্রেয়ার এটা অবজেক্ট আছে, এটা আমরা নিয়ে আসবো সাবজেক্ট হিসাবে। তারপরে ইজ প্রেয়ার্ড বা পাস্ট পার্টিসিপল ফর্ম এভরিডে বাই হিম, এটা হয়তো আগের নিয়মের মতোই একদম সেম, আপনারা ওইভাবে করে দেবেন, আমি আর এখানে ব্যাখ্যা করিনি। হি ইজ অলওয়েজ রেসপেক্টেড বাই অল, এটা আমাদের এইখানে দেখেন হি ইজ অলওয়েজ রেসপেক্টেড বাই অল, এটা আমাদের প্যাসিভ করতে হবে। সরি, প্যাসিভ করে দেওয়া আছে, অ্যাক্টিভ করতে হবে। তাহলে দেখেন তিনি সকলের দ্বারা সম্মানিত হন। প্যাসিভ ভয়েস থাকলে অ্যাক্টিভ করার নিয়ম কি? অবজেক্ট পরিবর্তিত হয়ে সাবজেক্ট হবে, এখানে অবজেক্ট আছে অল, অ্যামিজার উঠে যাবে, তারপরে অলওয়েজ আসবে, ভার্বের মূল ফর্ম বসবে, বাই উঠে যাবে, সাবজেক্ট পরিবর্তিত হয়ে অবজেক্ট হবে এক্সটেনশন। পুরো সেন্টেন্সটি তাহলে কি দাঁড়াচ্ছে? অল অলওয়েজ রেসপেক্ট হিম। ওকে, ৭ নম্বর সেন্টেন্স, এভরিবডি প্রেজেস হিম। প্যাসিভ, প্রত্যেকেই তার প্রশংসা করে। তাহলে এখানে যদি আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করি তাহলে হবে হি, হির পর সবসময় আমরা জানি ইজ বসে, প্রেজড ভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম বাই এভরিবডি। আচ্ছা, ৮ নম্বর সেন্টেন্স, উই শুড ফলো হিম। এটা আমাদের প্যাসিভ করতে হবে, আমাদের উচিত তাকে অনুসরণ করা বা আমাদের তাকে অনুসরণ করা উচিত। ওকে, কোনো বাক্যের ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, অট টু, ইউজ টু, গোয়িং টু থাকলে এদের পরে বি ভার্ব বসে ভয়েস চেঞ্জ করতে হয়। অবজেক্ট পরিবর্তিত হয়ে সাবজেক্ট হবে, এখানে হিম আছে, হি হবে প্রথমে, শুড বসবে, বা এখানে লাল দাগ দিয়ে লাল মার্ক করা যে ওয়ার্ডগুলো আছে তার কোনটা যদি থাকে সেটি বসবে। তারপরে আমরা বি বসাবো, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ফলোয়েড, বাই দিব, সাবজেক্ট পরিবর্তিত হয়ে অবজেক্ট হবে, উই আছে হবে আস। তাহলে পুরো সেন্টেন্সটি কি দাঁড়ায়? হি শুড বি ফলোয়েড বাই আস। এটা হচ্ছে আমাদের পুরো একটা সেন্টেন্স, বাট এখানে একটু ভিন্নতা আছে, এটা পরে আরেকটা ক্লাসে আমরা বিশ্লেষণ করব। আচ্ছা, ৯ নম্বর, ইট ইজ কল্ড দ্য রিভার অফ ডিস্ট্রাকশন। এটা প্যাসিভ করে দেয়া আছে, এখানে একটু ভুল হয়েছে, এটা অ্যাক্টিভই করতে হবে। তাহলে আমরা অ্যাক্টিভে করতে গেলে ইট ইজ কল্ড দ্য রিভার অফ ডিস্ট্রাকশন, এখানে একে ধ্বংসযজ্ঞের নদী বলা হয়। কারা বলে?
মানুষ হয় বলে। গরু, ছাগল, হাঁস, মুরগি এরা তো আর কথা বলতে পারে না। তো মানুষই বলে, একে ধ্বংসযজ্ঞের নদী বলা হয়। তাহলে এইখানেও আমাদের সেম ধরে নিতে হবে যে নিশ্চয়ই এটা মানুষ বলতেছে, যেটা বাই দিয়ে বলা নেই। তাহলে আমরা এটা ধরে নিব, পিপল কল it the river of distraction. Okay. Tourists from home and abroad visit its shore. প্যাসিভ করতে হবে। বাংলাটা আসতেছে, দেশ বিদেশে পর্যটকগণের তীর পরিদর্শনে যান। Its shore is visited by tourists from home and abroad. আশা করি বোঝা গেছে। এখানে জেএসসি 2014 সাল থেকে 2015 সাল পর্যন্ত সকল বোর্ডে আসা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েসগুলো করে দেওয়া আছে এবং ব্যাখ্যাও করা হলো। আর এই ক্লাসটার বিস্তারিত, অর্থাৎ এটা যদি আপনার পিডিএফ আকারে সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই এই ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন। এই ওয়েবসাইটে ভয়েস চেঞ্জের এই পুরো বিষয়টা পিডিএফ আকারে দেয়া আছে। ওকে, আচ্ছা, তাহলে আর এখানে আছে এক্সারসাইজ। আপনারা এগুলো করে আমার ইউটিউব চ্যানেলের নিচে অ্যান্সারটা টাইপ করে দিতে পারেন। আমি অবশ্যই ইনশাল্লাহ ফিডব্যাক দিব। আর যদি পিডিএফ আকারে এগুলো সংরক্ষণ করে বাসায় প্র্যাকটিস করতে চান সেটাও পারবেন। আগের যে ওয়েবসাইট দেখালাম এই ওয়েবসাইট থেকে আপনি এগুলো সংরক্ষণ করে বাসায় প্র্যাকটিস করে আমার ওয়েবসাইটের কমেন্টস বক্সে যদি আপনি এগুলো লিখে দেন অ্যান্সারগুলো, আমি অবশ্যই ইনশাল্লাহ আপনাকে সাহায্য করবো যে আসলে অ্যান্সারগুলো কি হবে। আচ্ছা, আর একদম শেষে আমরা যতগুলো সেন্টেন্স, আমরা 10টা সেন্টেন্স এই পর্যন্ত করেছি। এই 10টা সেন্টেন্সে যতগুলো ভার্ব আমরা পেয়েছি সবগুলো ভার্বের প্রেজেন্ট ভার্ব, পাস্ট এবং পার্টিসিপল এখানে দেওয়া আছে। এগুলো বাসায় বসে যদি প্র্যাকটিস করেন মনে হয় অনেক উপকার হবে। ওকে, তো আশা করি এগুলো দেখে একটু প্র্যাকটিস করবেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আমি চেষ্টা করব যথাসাধ্য এটা খুব ভালোভাবে দেওয়ার। যদি ভালো না লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এগুলো হলে আরো ভালো হয়। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন। খোদা হাফেজ।